ছয় দফা জাতির পিতার চিন্তার ফসল বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 9 সেপ্টেম্বর। হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের আফজাল কারাগারে, তার স্ত্রীকে খুঁজছে পুলিশ। সাবরিনার দ্বৈত এনআইডি খতিয়ে দেখছে ইসি, প্রতারণার মামলায় রিজেন্টের শাহেদ ফের রিমান্ড। এবং পদ্মা সেতু নির্মাণ ব্যয় বাড়বে 348 কোটি টাকা, প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে, জানালেন অর্থমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মানব পাচারে প্রভাবশালীদের নাম, মামলা 6000, নিষ্পত্তি 4%। বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা ছিল স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। কারো পরামর্শে নয়, 6 দফা জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল। মুজিব বর্ষে 6 দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস আপন গতিতে চলে, শেখ হাসিনা বলেন, এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর জুড়েই দেশব্যাপী চলছে নানা আয়োজন। করোনা সংক্রমণের কারণে এর সবই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সেই ইতিহাস ভুলে যাব আমরা। বাঙালির মুক্তির সনদ 6 দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রথমবার এমন আয়োজনে অংশ নেয় 1 লাখের বেশি প্রতিযোগী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ। পুরস্কারপ্রাপ্ত খুলনা ও ঢাকার 2 প্রতিযোগী অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটি সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ বোধহয় বাংলার বুকে খুঁজে পাওয়া যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এমন প্রতিযোগিতা সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে তরুণদের। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেক কর্মসূচি নিয়েছে। শেখ হাসিনা বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানের সকল বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধুর তথা পূর্ব বাংলার মূল আন্দোলন, যা প্রতিফলিত হয়েছিল 6 দফায়। আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যে একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি, বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই 6 দফা প্রণয়ন করেন। এবং 6 দফা প্রণয়নটা, এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ, ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। মোট 100 বিজয়ীকে নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়। সর্বোচ্চ পুরস্কার ছিল 3 লক্ষ টাকা আর সর্বনিম্ন 10,000 টাকা। দেশের বিভিন্ন প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পুরস্কার সংগ্রহ করেন বিজয়ীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7। একই সাথে আগামী 9 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ভুক্তভোগী ন্যায় বিচার পাবে বলে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাসেল খানের রিপোর্ট।
গেল ৫ জানুয়ারি সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরদিন ওই তরুণীর বাবা বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মজনুর জবানবন্দির ভিত্তিতে ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় আসামিকে কারাগারে রেখেই মামলার ভার্চুয়াল শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭-এর বিচারক কামরুন নাহার। এ সময় বিচারক আসামিকে মোবাইল ফোনে অভিযোগ পড়ে শোনান। পরে ৯ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। সর্বোচ্চ শাস্তি দাবি করেন বাদীপক্ষের আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-এর ১ ধারায় এবং ৩৯৪ দণ্ডবিধি এবং ৪১১ এই ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে তাকে পড়িয়ে শোনা হয়েছে। তিনি নির্দোষ দাবি করেছেন। ভার্চুয়ালি উপস্থিতিতে আমরা আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছি। আগামী ৯/৯/২০২০ তারিখে প্রথম সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। ন্যায় বিচারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আমরা মনে করব যে সেটা বাংলাদেশে নারী নির্যাতন এবং এই যে ভয়ঙ্করভাবে ধর্ষণ এবং খুন বেড়ে যাওয়া, এগুলোকে সহিংসতা বেড়ে যাওয়া, এগুলোকে কিছুটা হলেও মানুষ এটার এক ধরনের আইনের শাসন আছে বলে মনে করবে। মামলার অভিযোগপত্রে ২১ জনকে সাক্ষী করা হয়েছে। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আফজালকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আফজাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদক বলছে, তদন্তের প্রয়োজনে আফজালকে জিজ্ঞাসাবাদ করা হবে। একই মামলার আসামি আফজালের স্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোগ্রাফার রুবিনাকেও খোঁজা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা আলোচিত আফজাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের এপ্রিল ও জুনে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগে গত বছরের ১০ জানুয়ারি আফজালকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আর ১৭ জানুয়ারি রুবিনা খানমকে তলব করা হলে সাড়া দেননি তিনি। পরে এই দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়। গত বছরের ২২ জানুয়ারি আফজাল ও তার স্ত্রী রুবিনার সম্পদ জব্দ করে দুদক। দুদকের তথ্য বলছে, বেতন ৩০,০০০ টাকা, অথচ হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে চড়তেন আফজাল। আধুনিক মডেলের ৫টি গাড়ির মালিক এই দম্পতি। ঢাকার উত্তরায় আফজাল ও তার স্ত্রীর নামে আছে ৫টি বাড়ি, আছে ৩টি ফ্ল্যাট, কেরানীগঞ্জে ২টি দোকান, ঢাকা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আছে ২৪টি প্লট। অস্ট্রেলিয়ায় একটি বাড়ি ছাড়াও মালয়েশিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রেও সম্পদ আছে তাদের। দুদক বলছে, দেশে বিদেশে আফজাল দম্পতির নামে বেনামে থাকা সম্পদের বাজার মূল্য হাজার কোটি টাকা। আফজাল এই সমস্ত সম্পত্তি সে অর্জন করে তার স্ত্রীর নামে এবং তার স্ত্রীর মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করেছে। দুর্নীতির মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আফজাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পক্ষ থেকে বেশি সন্দেহ করা হয়েছিল যে আসলে আসামি আফজাল কিনা। পরবর্তী পর্যায়ে লার্নিং কোর্ট আমাকে তার ন্যাশনাল আইডি কার্ড প্রডিউস করার জন্য বলছেন। আমি ফটোকপি দিয়েছি, ওনার ছবি দিয়েছি। প্ল্যানেট কোর্ট তাকে সামনে এনে ছবির সঙ্গে মিলিয়ে দেখেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছিল সেখানে যে ছবিগুলো ছিল তার সঙ্গে মিলিয়ে দেখেছেন। শুনানি শেষে প্ল্যানেট কোর্ট অভিভাবককে শুনলেন। শুনানির পরবর্তী পর্যায়ে জামিন দরখাস্ত নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে করেছেন। দুদক বলছে, আফজাল আত্মসমর্পণ করেছে। এখন তার স্ত্রীকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্নীতি দমন কমিশন তারা যেহেতু পলাতক আছেন, তাদেরকে আদালতে যাতে তারা আত্মসমর্পণ করেন বা তাদেরকে কীভাবে গ্রেফতার করা যায়
সেই তৎপরতা অব্যাহত আছে। বিএনপি জামায়াত জোটের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুপারিশে চাকরি পান ফরিদপুরের আফজাল। তবে সব আমলেই দুর্নীতিবাজ আফজাল নিজের জারিজুরি দেখালেও শেষ পর্যন্ত ধরা দিতে হলো দুদকের জালে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার 2টি জাতীয় পরিচয়পত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন নির্বাচন কমিশন। আর দুর্নীতি দমন কমিশন বলছে সাবরিনার 2টি এনআইডি বিষয়ে ইসির কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইনের খসড়া নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বলেন, ডাক্তার সাবরিনার 2টি জাতীয় পরিচয়পত্র কিভাবে সচল থাকলো সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে, আমরা বলেছি যেটা কিভাবে এই 2টা আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। এদিকে সাবরিনার দ্বৈত পরিচয়পত্র সচলের বিষয়ে ইসির কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করবে দুদক। 2টি জাতীয় পরিচয়পত্র একজন সরকারি কর্মকর্তা হিসাবে তিনি রাখতে পারেন কিনা এবং এটি আইনগতভাবে কি অপরাধ হবে সেটি আমাদের দুর্নীতি দমন কমিশন কি ব্যবস্থা নিতে পারে। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফুল হকের বিষয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি। এখানে কি কি অপরাধ হয়েছে? মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই আদেশ দেন। পল্লবী থানার মামলায় করা মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন, আর আসামিপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 3 লাখ ছড়ালো দেশে করোনা শনাক্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 2519 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে মোট আক্রান্তের সংখ্যা 3,02,147 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 54 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা 4082। এর মধ্যে পুরুষ 39 আর মহিলা 15 জন। সুস্থ হয়েছে 3427। 2022 সালের আগে শেষ হচ্ছে না স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। করোনা সংকটের কারণে ব্যয় 348 কোটি টাকা বাড়তে পারে। অর্থনৈতিক এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এ কথাই জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মেহেদী হাসানের রিপোর্ট। 41টি ইস্পাতের কাঠামো জোড়া দিয়ে তৈরি হবে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। এরই মধ্যে সেতুর 4.5 কিলোমিটার দৃশ্যমান। 2021 ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল প্রকল্পটির কাজ, কিন্তু করোনা সংকটে সব এলোমেলো, সঙ্গে যোগ হয়েছে বন্যার প্রকোপ। ফলে আরও এক দফা পেছাচ্ছে এ মেগা প্রকল্পের কাজ, সঙ্গে বাড়বে ব্যয়ও। টাইমমতো কাজ আমরা করতে পারিনি। আমাদের এই নদী শাসন তদারকির দায়িত্বে যারা আছে তাদের কুরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন তাদের মেয়াদ বাড়াতে হবে। 348 কোটি 1,32,551 টাকা লাগবে এবং এটি বাড়াতে হবে। করোনার বিরূপ প্রভাব পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ অন্য মেগা প্রকল্পগুলোতেও। গত মিটিংয়ে আমাদের কিছু কোয়েরি ছিল, কোয়েরিজগুলো তারা শেষ করে এগুলোর সমাধান সহ আজকে প্রস্তাবনা আবার নিয়ে আসছে। করোনা সংকট মোকাবেলায় পোশাক শিল্প মালিকদের আরও 1 মাস প্রণোদনা সুবিধা দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর বিবেচনাধীন আছে বলেও জানান অর্থমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের প্রভাবে স্থবির বিশ্ব। এমন পরিস্থিতিতে গতি হারিয়েছে দেশের প্রায় সব বড় প্রকল্প। ব্যাহত হয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় থাকা 6 প্রকল্পের কাজও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আর বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। ইবনে নূর শাওনের রিপোর্ট। দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে 10টি বড় প্রকল্প হাতে নেয় সরকার। এর মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রো রেল সহ 6টি প্রকল্প।
বছরের শুরুতে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরু হলে এসব প্রকল্পে কর্মরত বিদেশিরা চলে যান। বিদেশ থেকে মালামাল ও যন্ত্রপাতি আনাও বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়। বিদেশি যে সকল এক্সপার্ট বা মালামাল টেকনিক্যাল জিনিসপত্র থাকে এখন মাঝখানে বন্ধ ছিল, এখন আসা শুরু হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব, আমাদের সরকার চেষ্টা করবে এগুলোকে তাড়াতাড়ি শেষ করার জন্য। তবে অবশ্যই এটা পিছিয়ে গেছে, নো ডাউট এর সম্বন্ধে করব না। চীনা প্রকৌশলীরা কাজে যোগ না দেয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণ আগামী জুনের মধ্যে শেষ হবে কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। যত বেশি সময় যাবে এর জন্য জিনিসপত্রের দাম বাড়বে, লেবারের খরচ বাড়বে, চলাচলে আপনার ব্যাহত হবে, সেখানে ব্যয় বাড়বে। সুতরাং ব্যয় যে বাড়বে মোটামুটি আমাদের মনে হয় যে এতে কোনো সন্দেহ নেই। আর জাপানি প্রকৌশলীরা দেশে আসতে না পারায় স্বপ্নের মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নও বিলম্বিত হতে পারে, পিছিয়ে যেতে পারে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজও। শ্রমিক, প্রকৌশলী আর ঠিকাদারদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আর বিদেশি পরামর্শকদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাজে লাগাতে পারলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। স্বাস্থ্যসম্মত বিধিবিধানগুলিকে মানার যেই আয়োজনটা, এটা অবশ্যই করে নিতে হবে। আমরা যেমন ভার্চুয়াল আদালত করে নিয়েছি, একইভাবে কনসালটেন্টরা দেশে না এসেও কিন্তু একটা প্রোটোকল আমরা তৈরি করে নিতে পারি যে কিভাবে পরামর্শটা দেবেন। উন্নয়নকে একটি সামগ্রিক প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের দিকে নজর দেওয়ার দাবি তার। কোভিডের একটা হোঁচট, তারপরে হলো গিয়ে প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু একটা জিডিপিতে কন্ট্রিবিউশনের একটা টার্গেট ছিল, সেটা অর্জন হতে বিলম্বিত হবে সঙ্গত কারণে। উন্নয়নের পথে এমন বাধা অনাকাঙ্ক্ষিত হলেও বাস্তবতা মেনে নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন 2020-এর খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তবে আইনের খসড়ার বিরোধিতা করে ভিন্ন মত জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, আগামী সপ্তাহে আইনটি পর্যালোচনায় আবারও বৈঠকে বসবেন কমিশনের কর্মকর্তারা। মিনালা দিবার আরেকটি রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর স্বতন্ত্র নিবন্ধন আইনের খসড়া নিয়ে নির্বাচন কমিশনের ৭০তম সভা সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেন, ৪১টি রাজনৈতিক দল ও বিশিষ্টজনের মতামতের ভিত্তিতেই রাজনৈতিক দলের নিবন্ধন আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইনের কাঠামোতে আনতে হয়, বাধ্যবাধকতা আনতে হয় এবং তাদের একটি শৃঙ্খলার মধ্যে আনতে হয়। তাহলে এই রাজনৈতিক দলের যে নিবন্ধন আইনটি আছে, এটি 72 সনের যে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে 2008-এ, এটা থেকে এটা বের করে এনে আলাদাভাবে একটি স্বতন্ত্র আইন করা উচিত। তাহলেই এটি সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনের ক্ষেত্রে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এটি প্রযোজ্য করা যাবে। তবে প্রস্তাবিত নিবন্ধন আইনের বিরোধিতা করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 একটি ঐতিহাসিক আইনগত দলিল, যা বাংলাদেশের মহান স্বাধীনতার অনন্য স্মারক। নির্বাচন কমিশনের এই প্রস্তাব গৃহীত হলে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অঙ্গহানি ঘটবে, যাতে একে বিকলাঙ্গ মনে হবে। বৃহৎ দুটি দলসহ অন্যান্য রাজনৈতিক দল আইনটির পক্ষে নয় বলেও জানান তিনি। অধিকতর যাচাই বাছাই ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে নির্বাচন কমিশনে আরও আলোচনার প্রয়োজন ছিল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ভারত হয়ে আবারও বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থান করছে। সাগর উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নৌরুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গতিপথ পরিবর্তন করে ভারতের সীমানায় অবস্থান করছিল। এটি আবারও গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের সীমানায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল। দেশের নদীগুলো উত্তাল, ব্যাহত হচ্ছে নৌ চলাচল।
দেখাতে বলা হয়েছে সতর্ক সংকেত। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা পায়রা বন্দর ঝড়ো হওয়া বয়ে যেতে পারে, তাই এইসব বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা সহ দক্ষিণাঞ্চল নদী বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বড় লঞ্চ ছাড়া বিশেষ করে ছোট ছোট যত লঞ্চ আছে এগুলো বন্ধ রাখার জন্য আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে ভোলা লক্ষ্মীপুর ও ভোলা ঢাকা রুটের লঞ্চ ও ফেরি চলাচল। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে জেলার অন্তত 40টি গ্রাম। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। দুপাড়ে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মাহমুদুর রহমান নামে এক প্রবাসীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ সহ 23 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে। টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। শুনানি শেষে ওই ঘটনার জন্য কোনো হত্যা মামলা হয়েছে কিনা তা জানতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এজাহারে বলা হয়েছে 2019 সালের 28 মার্চ টেকনাফের মৌলভী পাড়ার প্রবাসী মাহমুদুর রহমানকে এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে। পরে ক্রসফায়ার না দেওয়ার শর্তে 10 লাখ টাকা দাবি করেন দীপক ও ওসি প্রদীপ, কিন্তু পুরো টাকা না দিতে পারায় 31 মার্চ রাতে মাহমুদকে ক্রসফায়ারে হত্যা করা হয়। ফেসবুকে প্রতারণার অভিযোগে 4 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর দক্ষিণ খান এবং বসুন্ধরা এলাকা থেকে নাইজেরিয়া ও ঘানার এই নাগরিকদের আটক করা হয়। সিআইডি জানায় চক্রটি ফেসবুকে প্রথমে বন্ধুত্ব করে, পরে উপহার পাঠানোর নাম করে কাগজপত্র নিয়ে তা কাস্টমস থেকে গ্রহণ করতে বলে। তাদেরই অন্য লোক যোগাযোগ করে শুল্ক পরিশোধ ও উপহার বাবদ মোটা অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধের জন্য বলা হয়, আর না করলে আইনি ব্যবস্থা নেবার হুমকি দিয়েও টাকা আদায় করত। গ্রেপ্তার হওয়ারা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানায় সিআইডি। সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী জাওয়াদুল আলমের বিরুদ্ধে দুর্নীতি মামলার সব নথি তলব করেছে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিমের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জাওয়াদ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। গত 29 ডিসেম্বর জাওয়াদুল আলম এলপিআরে আছেন। দুদকের কাছে তথ্য আছে তিনি স্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার চেষ্টা করছেন। তার এক ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে আছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় BDNews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদীকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টে হাজির হয়ে আবেদনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। গত 30 জুলাই দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় তৌফিক ইমরোজ খালেদীর বিরুদ্ধে বৈধ কোনো উৎস ছাড়া 42 কোটি টাকা উপার্জনের অভিযোগ আনা হয়। আরব আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষের অস্বচ্ছতার কারণেই 112 যাত্রীকে দেশে ফিরে আসতে হয়েছে বলেছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুফিদুল হক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 112 বাংলাদেশি ফিরে আসার ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা এয়ার অ্যারাবিয়ান কোনো গাফিলতি ছিল না। ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিটি রিপোর্টে উঠে আসে শেষ মুহূর্তে আবুধাবি কর্তৃপক্ষের কিছু নিয়ম পরিবর্তন করায় সমস্যার সৃষ্টি হয়েছে, তবে এখন সবকিছু ঠিক হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। নতুন নিয়মের কারণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের যাত্রীদেরও ফেরত যেতে হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। নীতি প্রতিপালনের ক্ষেত্রে আবুধাবি বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কার্যক্রমে অস্বচ্ছতা একটি কারণ বলে প্রতীয়মান। এই যেটা আমি প্রথমেই বললাম যে একটু আপনার ইট ইজ ট্রান্সপারেন্ট ছিল না তাদের যে নিয়ম নীতিমালাগুলো আবুধাবির ক্ষেত্রে, সেটাই একটা মেন কজ বলে আমাদের এখানে মনে হচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে যারা সমালোচনা করছে তাদের বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন গতি অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রীর আহ্বানে করোনা মহামারীর এ দুঃসময়ে দেশের মানুষের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানব পাচারের সাথে জড়িত নানা প্রভাবশালী চক্র। এরই মধ্যে পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হয়েছেন সাংসদ শহীদ ইসলাম পাপুল। দেশের বেশ কিছু জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ধারাবাহিক অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে মামলা হয়েছে অন্তত ৬,০০০, নিষ্পত্তির হার ৪%। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের ২ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় অভিযান। এরই মধ্যে পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপলুকে গ্রেফতার করে কুয়েতি পুলিশ। এরপর পাচারে জড়িত সন্দেহে বাংলাদেশি কিছু প্রতিষ্ঠানের কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি ৫ শতাধিক লোক পাচারের প্রস্তুতির সময় একটি এজেন্সিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চালায় র্যাব। ভিসা ছাড়া শত শত মানুষের কাছ থেকে কয়েকশো কোটি টাকা নেয়ার তথ্য উঠে আসে এই অভিযানে। অভিযানে এটা পেয়েছি যে সম্পূর্ণ যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন যেটা ২০১৩ আছে, সে আইনের কিন্তু প্রত্যেকটা ধারা তারা লঙ্ঘন করে কিন্তু তারা কাতারে প্রায় ৪-৫০০ লোক পাঠিয়েছে। এ অভিযানে আটক করা হয় এক লিবিয়ান দালালকে। এর আগেও এই লিবিয়ান নাগরিক আটক হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এই সামির একজন লিবিয়ান নাগরিক, যিনি কিন্তু ২০১৫ সালেও যে এই একই মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছিলেন। পাচারের শিকার এই ব্যক্তিদের সঠিক তথ্য না থাকায় তদন্ত কার্যক্রম কঠিন, আর অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়াও যথাযথ হয় না, জানান র্যাব কর্মকর্তা। যে তথ্যগুলো নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব, গ্রাম্য দালাল বলি আর এজেন্সিগুলোর ক্ষেত্রে বলি, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা কম পাই এবং আমরা যথেষ্ট পরিমাণ নিশ্চয়তা দেওয়ার পরও তারা আমাদেরকে হয়তো অনেক সময় হেল্প করতে চায় না, যে হেল্প করে আমার এখন কী হবে, আমার যা হারানোতে হারাই ফেলছি। গত ৮ বছরে পাচার সংশ্লিষ্ট মামলা হয়েছে অন্তত ৬,০০০। এ পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৫০টি। অনেক ক্ষেত্রেই চার্জশিট তৈরি করা যায় না, জামিন পেয়ে যান অভিযুক্তরা। যখনই কোনো দেশে কোনো একটা ঘটনা আমরা শুনতে পাই, সাথে সাথে আমরা ফরেন মিনিস্ট্রিতে ওই ডেস্কের সাথে যোগাযোগ করি। অন্য যে সমস্ত সরকারি সংস্থা আছে তারাও অত্যন্ত সক্রিয়। আমরা মনে হয় যে এটাকে নিশ্চিহ্ন করতে না পারলেও যেন নিয়ন্ত্রণ করতে পারি। গত এক যুগে মানব পাচারের মামলায় গ্রেপ্তার হয়েছে প্রায় ১০,০০০, সাজা হয়েছে মাত্র ১০০খানেকের। এমন অপরাধ বন্ধে দরকার আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাদারগঞ্জের চর গোপালপুর গ্রামে শিখা ও তার ৩ বছরের শিশু তাহিদের মরদেহ ঘরে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহত শিখার মাথায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। দিনাজপুরে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবসে আবারও ৬ দফা ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নে দাবি জানিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সহ বিভিন্ন সংগঠন। দিবসটি পালনে ফুলবাড়িতে কালো পতাকা উত্তোলন, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, কালো ব্যাজ ধারণ এবং আলোচনা সভা হয়। এ সময় ১৪ বছরে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার নেতারা ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত হন ৩ জন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা।
শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে কেবি রোডের বিএস টাওয়ারের দ্বিতীয় তলায় উপশাখাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 দফা জাতির পিতার চিন্তার ফসল বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 9 সেপ্টেম্বর। 1000 কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের আফজাল কারাগারে, তার স্ত্রীকে খুঁজছে দুদক। সাবরিনার দ্বৈত এনআইডি খতিয়ে দেখছে ইসি, প্রতারণার মামলায় রিজেন্টের শাহেদ ফের রিমান্ডে। পদ্মা সেতু নির্মাণ ব্যয় বাড়বে 348 কোটি টাকা, প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে জানালেন অর্থমন্ত্রী। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।